প্রিয় ছাত্রছাত্রী, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ গত ক্লাসে তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রাথমিক আলোচনা করেছিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দু প্রকার, একটা ইনডাইরেক্ট মেথড, একটা ডাইরেক্ট মেথড, কথা বলেছিলাম। তো আজ তোমাদের আমি একটা অঙ্ক ইনডাইরেক্ট মেথডে কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোকপাত করব। তো ইনকাম একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে যে ইনফরমেশনগুলো সাধারণত থাকে সেগুলো ধারাবাহিকভাবে আমরা একটু উপস্থাপন করি। প্রেজেন্টেড বিলো আর ডাটা অফ এক্স লিমিটেড, অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে 31/12/2014, 31/12/2013। তো ক্যাশ 15,000, 8,000, অর্থাৎ গত বছর ছিল 8,000 আর এবছর আছে হচ্ছে 15,000। তার মানে এটা ওপেনিং ব্যালেন্স, এটা ক্লোজিং ব্যালেন্স। এরপর বলা আছে কারেন্ট অ্যাসেট আদার দ্যান ক্যাশ, অর্থাৎ ওই ক্যাশ ভিন্ন অন্যান্য যে চলতি সম্পত্তি আছে, শুরুতে অথবা গত বছর ছিল 60,000, এবছর আছে 85,000। লং টার্ম ইনভেস্টমেন্ট 53,000 আর হচ্ছে 10,000। প্লান্ট অ্যাসেট 2,15,000 আর 3,35,000। এভাবে লায়াবিলিটি পাশে অ্যাকাউন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 40,000, এখন আছে 20,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবশ্য এই দায় পাশে মানে সম্পত্তি পাশেও নেগেটিভ চিহ্ন হিসেবে দেখানো যেতে পারে। কারেন্ট লায়াবিলিটি আছে, বন্ড পেবল আছে, অ্যাকাউন্ট তারপরে আছে ক্যাপিটাল, রিটার্ন আর্নিং। তো আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশন বা আদার ইনফরমেশন গুলো আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট সোল্ড টাকা 34,000, যার কস্ট প্রাইস আছে 43,000, অর্থাৎ 34,000 টাকার ইনভেস্টমেন্ট, 43,000 টাকার ইনভেস্টমেন্ট আমি 34,000 টাকা বিক্রি করেছি। এই যে ইনভেস্টমেন্ট বিক্রি করেছি, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে 34,000 টাকা দেখাতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বিক্রি করার ফলে লস হয়েছে 9,000 টাকা। এরপর বলেছে প্ল্যান্ট কস্টিং টাকা 50,000, 80% ডেপ্রিসিয়েটেড, অর্থাৎ 80% অবস্থা হয়ে গেছে। 50,000 টাকা সম্পত্তি 80% যদি অবস্থায় হয়ে যায়, তাহলে এর মূল্য আছে আর মানে 10,000 টাকা। কিভাবে 10,000 টাকা হয়? 50,000 এর 80% 40,000, তো কস্ট প্রাইস থেকে 40,000 বাদ দিলে 10,000 টাকা মূল্য থাকে। সেই সম্পত্তি বিক্রি করছি আমি 8,000 টাকায়, তার মানে আমার 2,000 টাকা লস হয়েছে। এরপর নেট ইনকাম দেওয়া আছে 46,000 টাকা, ডিভিডেন্ড পেইড দেওয়া আছে 10,000 টাকা। আমাদের এখানে যে জিনিসটা আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে, অঙ্কের কোথাও ডেপ্রিসিয়েশন দেওয়া নেই। তো আর দেওয়া নেই আছে আমি প্লান্ট অ্যাসেট বিক্রি করছি, তাহলে স্বাভাবিক অবস্থায় প্লান্ট অ্যাসেট যদি বিক্রি করি তাহলে সম্পত্তি কমে যাওয়ার কথা, কিন্তু দেখো আমার প্লান্ট অ্যাসেট আরো বাড়ছে। তার মানে প্লান্ট অ্যাসেট পারচেজ করেছি, কিন্তু কত টাকার প্লান্ট অ্যাসেট যে পারচেজ করেছি সেই ফিগারটা দেওয়া নেই। আর সেই ফিগারটা বের করার জন্য আমাদের ওয়ার্কিং এ দেখাই দিতে হবে। আমাদের এখানে ডেপ্রিসিয়েশন দেওয়া নেই এবং প্লান্ট অ্যাসেট কত টাকার পারচেজ করছি এটা দেওয়া নেই। আমি এই দুইটা অঙ্ক করার আগে ওয়ার্কিং নোট হিসাবে দেখাবো। সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের সূত্রটা হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা আছে? 20,000। অ্যাড depreciation on sale of asset, এটা আছে ওই যে 50,000 তার 80%, তাতে হয় 40,000। এই দুইটা যোগ করে হয় 60,000। আর ক্লোজ ওপেনিং অ্যাকুমুলেটেড আছে, এটা বাদ দিতে হবে, লেস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আছে 40,000। তার মানে আমি বলতে পারি
depreciation during the year, depreciation during the year, চলতি বছরে অবচয় হয়েছে 20,000 টাকা। তাহলে এভাবে যদি আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে না দেওয়া থাকে, তাহলে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যে সম্পত্তি বিক্রি করব তার অবচয় যোগ করব, আর ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দেব। এরপরে আসি প্ল্যান্ট অ্যাসেট কত টাকা পারচেজ করেছি এটা বের করব। প্ল্যান্ট অ্যাসেট কত টাকা পারচেজ করেছি এটা বের করার নিয়মটা হচ্ছে purchase of plant assets। তো এটার ফর্মুলা হচ্ছে একইভাবে তোমার ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস কস্ট প্রাইস অফ সোল্ড মেশিন বা sold of plant asset minus opening balance of plant asset। তাহলে closing balance of plant asset closing balance 3,35,000 add cost price of plant asset sold 50,000, 3,85,000 less opening balance of plant assets 2,15,000 বিয়োগ করলে 1,70,000 টাকা হয়। আমাদের যে ক্রিটিক্যাল দুইটা জিনিস সে দুইটা বের করলাম। এইবার আমরা পরিপূর্ণ একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারবো। যেহেতু আমাদের জায়গা একটু স্বল্পতা, আমাদের কিছু অংশ মুছে ফেলতে পারি আমরা। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিটেইলস টাকা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সবার আগে দিতে হবে নেট ইনকাম। নেট ইনকাম দেওয়া আছে 46,000 টাকা। এরপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে হবে ডেপ্রিসিয়েশন একটু আগে বের করছি 20,000 টাকা। এরপরে লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেটস, যেহেতু 50,000 টাকা মূল্য 80% অবচয় হয়েছে, তো 40,000 টাকা চলে যায়, থাকে 10,000 টাকা। 10,000 টাকার জিনিস আমি 8,000 টাকা বিক্রি করেছি, অতএব লস হয়েছে 2,000 টাকা। এরপরে লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, এটা 43,000 টাকার জিনিস 34,000 টাকা বিক্রি করেছি, 9,000 টাকা লস হয়েছে। এরপরে যেটা দিব কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে ক্যাশ আউটফ্লো হয়। ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এটা আছে 85,000 টাকা, সরি 60,000 এর জায়গায় 85,000 মানে 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মাইনাস 25,000। এরপরে কারেন্ট অ্যাসেট আর নেই, কারেন্ট লায়াবিলিটির মধ্যে আছে ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি
ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি, এটা 18,000। তো এ পর্যায়ে 20,000, 2,000, 9,000 আর 18,000 এগুলো হচ্ছে ইনফ্লো, আর 25,000 হচ্ছে আউটফ্লো। 18 তে 20, 20 20 40, 49 থেকে 25 বাদ দিলে 24,000 টাকা থাকে। এই 24,000 এবং 46,000 যোগ করলে হয় 70,000। এই 70,000 টাকা নাম হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি একটু উপরে লিখব, এই নামটা আমি উপরে নিব। $70,000 টাকা নেট ক্যাশ provided by operating activities। এবার আসি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 2 নম্বরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। এখানে বলা আছে লং টার্ম ইনভেস্টমেন্ট সোল্ড করছি। এই যে 1 নম্বর সমন্বয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট সোল্ড টাকা 34,000, সোল্ড অফ ইনভেস্টমেন্ট এটা আছে 34,000। এরপরে বলা আছে সোল্ড অফ প্লান্ট অ্যাসেট 8,000, পারচেজ অফ প্লান্ট অ্যাসেটস 1,70,000, যেটা আমি বের করেছিলাম। তাহলে এই তিনটা যদি আমি যোগ বিয়োগ করি, 1,70,000 থেকে বিয়োগ করব হচ্ছে 42,000, 1,28,000 টাকা ঋণাত্মক নেট ক্যাশ used by investing activities। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 1,28,000 টাকা। এইবার আসি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে হচ্ছে শেয়ার, বন্ড, ডিভিডেন্ড। তো এখানে বন্ড প্রথম ঘরে 1 টাকাও ছিল না, পরবর্তীতে 75,000, তার মানে বন্ড ইস্যু করেছে। বন্ড ইস্যু 75,000। এবার শেয়ার ক্যাপিটাল 2,54,000, 2,54,000 আছে, কোনো পরিবর্তন নেই। সর্বশেষ দেওয়া আছে ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড টাকা 10,000, তার মানে যোগ করলে হয় 65,000। এই 70,000, 65,000 আর 1,28,000 সব যোগ বিয়োগ করলে একবারে হয় 7,000 টাকা, প্লাস টাকাটা বৃদ্ধি পেয়েছে। এটার নাম আছে নেট ইনক্রিজ ইন ক্যাশ। নেট ইনক্রিজ ইন ক্যাশ এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করতে হবে। অ্যাড ওপেনিং ক্যাশ। এই ওপেনিং ক্যাশ ওই সর্বপ্রথম 13 সালে দেওয়া আছে 8,000 টাকা, যোগ করলে 15,000 ক্লোজিং ক্যাশ। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের অঙ্ক পরীক্ষা হলেই বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা মিলেছে, যদি ওই ক্যাশের সাথে মিলে যায়। তাহলে সামারিটা কি শিখলাম? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টা অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি আর হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি।
যদি টাকা যোগ বিয়োগ করে প্লাস হয় নিট ক্যাশ প্রোভাইডেড বাই, আর যদি টাকা মাইনাস হয় তাহলে সে ইউজড বাই। সব যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো যদি প্লাস চিহ্ন হয় নিট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি ঋণাত্মক হতো তাহলে সে ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে ওপেনিং ক্যাশ যোগ করে ক্লোজিং ক্যাশ পাওয়া যাবে। তো এভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড আমরা সম্পন্ন করতে পারি। পরবর্তীতে আমরা ডিরেক্ট মেথডও ক্যালকুলেশন করাবো।